ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা এপিসোড শুরু করতে যাচ্ছি। আর আমাদের আজকের এপিসোডের নাম আসামের নিষিদ্ধ জঙ্গল। এই জঙ্গল নিয়েই অনেক কথা। এই জঙ্গল নিয়েই আমরা অনেক আগ্রহ প্রকাশ করি। আমাদের কাছে মনে হয় যে আমরা অনেক সময় ঘুরতেও যাই জঙ্গলে, কিন্তু এই জঙ্গলের নিচেও যে কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে, এই জঙ্গলের সব গাছ যে মঙ্গলময় নয়, বা কোনো কোনো জায়গায় হয়তো ভয়ঙ্কর কোনো কিছু ঘটে যেতে পারে, সেই ব্যাপারে আপনারা জানতে পারবেন। এবং আসামে হয়তো অনেকেই বেড়াতেও গিয়েছেন বিভিন্ন সময়ে। আমরা জানি যে চা বাগান মিলিয়ে চমৎকার একটা জায়গা, ওয়েদারের জন্য দৃষ্টিনন্দন সব জায়গাগুলো আমরা হয়তো পরিদর্শন করেছি, কিন্তু আমরা হয়তো এই ভয়ের ব্যাপারগুলো জানি না, বা অনেকেই হয়তো এই ভয়ের ব্যাপারগুলো সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করবেন বলে এরকম একটা ঘটনা সিলেক্ট করা। আপনারা জানেন চলছে ভাষা আন্দোলনের মাস, অমর একুশের মাস, অমর একুশের মাস ফেব্রুয়ারি, এবং আমরা আশা করব আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমরা শুরু করতে চাই আমাদের আজকের এপিসোডটি। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। একই সাথে আর মাত্র কয়েকটা দিন বাকি, অর্থাৎ আর 7 দিনও নেই। আমরা 14 তারিখে শুরু করেছিলাম আমাদের যাত্রা 2020 সালে। 6 বছর পূর্ণ করলাম আমরা। এখনও পর্যন্ত আপনাদের প্রচুর রেসপন্স পাচ্ছি ফেসবুক এবং ইউটিউবে। যারা অংশগ্রহণ করছেন, যারা সাবস্ক্রাইব করছেন, যারা জয়েন করছেন, তাদের প্রত্যেককে আমার ভালোবাসা। যারা মেসেজ পাঠাচ্ছেন, কমেন্ট পাঠাচ্ছেন, তাদেরকে বলবো শুরুতেই নামটা একটু লিখে দিতে, যাতে আমি সহজে বুঝতে পারি। নাম পড়তে অনেক সুবিধা হয়। যেমন মালয়েশিয়া থেকে রিসান আমাদের লিখছেন, তাসিন লিখছেন মুন্সিগঞ্জ থেকে, উত্তরা থেকে লিখছেন রুবেল, আমাদের সাথে আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে ফয়সাল আছেন আমাদের সঙ্গে। ভূত.com নিয়ে কাজ করতে চাই। আপনি আমাদের মডারেটরদের সাথে যদি যোগাযোগ করেন, বা আপনি যদি আমাদের ফেসবুক পেজ যেটা আছে সেই পেজে যে যদি আপনি যদি আপনি মেসেজে লেখেন, তাহলে মেসেঞ্জারে যদি আপনি একটু কমিউনিকেট করেন, তাহলে ডেফিনেটলি কেউ একজন আপনার সাথে কমিউনিকেট করবে। ইউটিউব থেকে আমাদের আসলে এইভাবে যোগাযোগ করাটা একটু মুশকিল। আপনি ইমেইলও করতে পারেন, তাহলে সরাসরি সেটা আমার কাছে চলে আসবে। আসিফ লিখছেন মালদ্বীপ থেকে। এই যে মালদ্বীপেও খুব সুন্দর একটা জায়গা, আমরা অনেকেই ঘুরতে যেতে পছন্দ করি এবং মালদ্বীপ নিয়ে আমাদের অনেক আগ্রহ আছে। এইখানেও হয়তো এরকম ঘটনা আছে। এরকম ঘটনা কিন্তু আমি মালদ্বীপ থেকে আগেও বহুবার পেয়েছি, বিভিন্ন হোটেল নিয়ে, বিভিন্ন জায়গা নিয়ে। সো এরকম যদি কোনো ঘটনা আপনাদের কাছেও থাকে, আমাকে পাঠিয়ে দেবেন। আমাদের ইমেল অ্যাড্রেস তো আপনাদের জানাই আছে, russell.booth.com@gmail.com। আমাদের সঙ্গে আছেন সাকলিন, ইন্ডিয়া থেকে প্রতিদিনই থাকেন, আজকেও জয়েন করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস। সৌদি আরব থেকে আছেন নাহিদ, তুহিন আছেন। ভাইয়া আফ্রিকান ঘটনা চাই। আফ্রিকান ঘটনা আমরা সবসময় শুনিয়ে থাকি, আবারও পাবেন খুব দ্রুত। ইতালি থেকে আকরাম বলছেন, মালয়েশিয়া থেকে অনিক বলছেন, এছাড়াও গাজীপুর থেকে আমাদের সাথে আছেন। আমরা একটু কমেন্ট পড়ছি এই জন্য, এটা তো লাইভ শো, অনেকেই হয়তো এক্সপেক্ট করেন তার নামটা বলা হবে, তো আমি যতটুকু পারি পড়ছি, আপনাদের বেশি বিরক্ত করব না। কিন্তু অনেকেই চান যে তার নামটা যেন আমরা উল্লেখ করি, সেই জন্যই এই উল্লেখ করাটা। আমি দেখতে পাচ্ছেন আপনারা যে ইউটিউবে যে স্ক্রিন, সেই স্ক্রিনেও এখন আপনারা আপনাদের নামগুলো দেখতে পাবেন। আমাদের সঙ্গে আছেন সাকিব ফার্মগেট থেকে, আরমান আছেন সিরাজগঞ্জ থেকে, আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি আরবিন আমাদের সঙ্গে, এবং তিনি কোথা থেকে লিখছেন, মাদারীপুর থেকে। ওকে, মেহেরপুর থেকে লিখছেন আলিম। এছাড়াও তাহসিন আছেন মুন্সিগঞ্জ থেকে, আমাদের সঙ্গে আছেন রাব্বি লালমনিরহাট থেকে, আমাদের সঙ্গে আছেন লালমনিরহাট খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। ইয়াসিন চাঁদপুর থেকে আমাদের সঙ্গে আছেন। বাংলাদেশের আসলে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর, লালমনিরহাটের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সেই জন্য বললাম। আমি শাকিল বাড্ডা থেকে বলছি, থ্যাংক ইউ সো মাচ। শিহাব সুমন আমাদের সঙ্গে আছেন, ইয়াসিন আমাদের সঙ্গে আছেন, রাজবাড়ি থেকে জেলা থেকে কে আছেন নামটা লিখেননি। আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন। আপনারা যারা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অনেকেই আবার দ্বিতীয়বারের মতো মেসেজ পাঠিয়েছেন, সেই মেসেজগুলোতে আমরা না যাই। চাটমোহর থেকে কে লিখেছেন পড়তে পারলাম না, তার আগে চলে গেল। সিলেট থেকে সোহাগ লিখেছেন আমাদেরকে, কুষ্টিয়া থেকে, বাংলাদেশের মোটামুটি সব জায়গা আমরা কভার করছি। ঢাকা মিরপুর থেকে লিখছেন সুমন, তন্ময় লিখছেন রাজশাহী থেকে, আমাদের রাফিউল আছেন বগুড়া থেকে, হামিদুল আছেন নাটোর থেকে, আলভি আছেন আমাদের ইউএসএ থেকে, ছুটির দিন শুনছেন ভূত.com, রোহিত আছেন ভারত থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এখন ঘটনায় যাই। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি শুনবেন এবং প্রতিটা মুহূর্ত আপনাদের ভালো লাগবে, সেই প্রত্যাশা রেখেই আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। চলুন শুরু করা যাক। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল? না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ,
সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর ঘন্টা বাজিয়ে দিন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে প্রত্যেকটা মুহূর্ত। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের এই ঘটনাটি ভারতের আসামের একটি ঘটনা। ঘটনাটি ঘটেছিল 2009 থেকে 2010 সালের মাঝামাঝি কোনো একটা সময়ে। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন পিটার নামের একজন ব্যক্তি। পিটার বলেন, সেই সময় তার বাবা তার জমানো টাকা কোথাও বিনিয়োগ করতে চাইছিলেন। তিনি চাইছিলেন কোনো একটি নতুন ব্যবসায় ইনভেস্ট করতে। এর আগে থেকেই তাদের একটা ব্যবসা ছিল এবং সেটিও বেশ ভালোভাবেই চলছিল। ব্যবসার অবস্থা বেশ ভালো ছিল বলেই নতুন কিছু করার কথা ভাবছিলেন। এই উদ্দেশ্যেই তারা অনেকগুলো প্রপার্টি বা জায়গা দেখেন। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তাদের একটি জায়গা পছন্দ হয়। পিটারদের যে প্রপার্টিটা পছন্দ হয়েছিল সেটি ছিল একদম গভীর জঙ্গলের ঠিক মাঝখানে, অর্থাৎ জায়গাটি ছিল একদমই জনমানবহীন বা শুনশান একটি এলাকা। সেই জায়গায় আশেপাশে বা ত্রিসীমানায় এই ধরনের কোনো স্থাপনা বা বসতি ছিল না। যেহেতু জায়গাটি নির্জন এবং ব্যবসার জন্য উপযুক্ত মনে হয়েছিল, তাই তারা এই জায়গাটির ওপরেই নজর রেখেছিলেন। এরপর কিছু সময় পার হয়ে যায়। জমি কেনা বেচার সব ধরনের নিয়মকানুন সম্পন্ন হয়। জমির মালিকের সাথে দেখা করা হয়, চুক্তিপত্র তৈরি হয় এবং শেষ পর্যন্ত তারা সেই জায়গাটি কিনে নেন। ওই সময় তাদের পরিবারের সবকিছুই খুব ভালো যাচ্ছিল। পরিবারের প্রতিটি মানুষ খুবই খুশি ছিলেন। জমি কেনার সমস্ত আইনি কাজকর্ম খুবই স্মুথলি সম্পন্ন হয়ে যায়, অর্থাৎ জমিটি নিজেদের নামে করে নিতে তাদের কোনো ধরনের জটিলতা ফেস করতে হয় না। খুব স্বাভাবিকভাবেই জমিটি তাদের নামে রেজিস্ট্রি হয়ে যায়। এরপর সরকারি কিছু নিয়মকানুনও পালন করা হয়। তাদের মূল পরিকল্পনা ছিল তারা ওই জমিতে একটি সিমেন্টের ফ্যাক্টরি তৈরি করবেন। খুব বিশাল আকারের কোনো ফ্যাক্টরি না হলেও তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী বেশ ভালো লেভেলের একটা ফ্যাক্টরি খুলতে চেয়েছিলেন। এই পরিকল্পনা অনুযায়ী যেই জমিটি তারা কিনেছিলেন, কাজ শুরু করার আগে নিয়ম মেনে বেশ কিছু রিচুয়ালের আয়োজন করেন। রিচুয়াল শেষ হওয়ার পর তারা একজন ঠিকাদার খুঁজতে শুরু করেন। তাদের মূল লক্ষ্য ছিল এমন একজন ঠিকাদার খুঁজে বের করবেন যার কাছে অনেক বেশি ম্যান পাওয়ার আছে। এর কারণ ছিল তারা চাইছিলেন যেন তাদের ফ্যাক্টরির নির্মাণের কাজটা দ্রুত শেষ হয়ে যায়। এই উদ্দেশ্যেই তারা ঠিকাদারদের সাথে দেখা করলেন, কথা বললেন। শেষ পর্যন্ত তারা একজন ঠিকাদারকে নির্বাচন করলেন। যে ঠিকাদার তারা ঠিক করেছিলেন তার অধীনে কাজ করার মতো প্রচুর লোক ছিল, হাতে কয়েকশো লেবার। যেহেতু জনবল বেশি, তাই তাকেই তারা নিয়োগ দেন। পিটারের বাবার কমপ্লেইন মূলত এইরকম ছিল যে অনেক সময় দেখা যায় অনেক কন্ট্রাক্টর কাজ নেয়, কিন্তু তাদের নিজেদের অধীনে থাকা শ্রমিকদের ঠিকমতো কাজে লাগায় না। তারা হয়তো লোকজনকে অন্য কোথাও পাঠিয়ে দেয় এবং কাজটা ধীর গতিতে করে। তাই তারা এমন কাউকে খুঁজছিলেন যিনি কথা রাখতে পারবেন। এছাড়া আনুষঙ্গিক আরও কিছু ফর্মালিটিস চলতে থাকে। পিটার সেই সময় বাবার সাথে প্রায়ই যাতায়াত করতেন। মানে পিটারের যখন স্কুল থাকতো না, বা যখন হোমওয়ার্ক বা পড়াশোনার খুব একটা চাপ থাকতো না, অথবা যখন তিনি ব্যস্ত থাকতেন না, তখন তিনি বাবার সাথে ওই সাইটে যেতেন। এছাড়া তার বাবা মাঝে মধ্যে পিটারের স্কুল চলাকালীন সময়ে একাই নিজের কেনা সেই জমিতে চলে যেতেন কাজ দেখার জন্য। সবকিছু স্বাভাবিক গতিতেই চলছিল। কাজ শুরু হওয়ার মাত্র কয়েকটা দিন পার হয়েছে, তখনও মূল দালান তৈরির কাজ শুরু হয়নি। মূলত জমি প্রস্তুত করার কাজই চলছিল তখন। জমিটাকে লেভেল করা, মাটি ভরাট করা ইত্যাদি। এরই মধ্যে একদিন হঠাৎ একটা ঘটনা ঘটে। পিটারের বাবা থমাস একদিন কাজের সাইটে পৌঁছান।
কাজ শুরু হয়েছে খুব বেশি দিন হয়নি, ইনফ্যাক্ট মাত্র 3 থেকে 4 দিন হয়েছে কাজ চলছে। কিন্তু থমাস যখনই সাইটে পৌঁছান তিনি লক্ষ্য করেন সেখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। তিনি দেখেন সেখানে যে ওয়ার্কাররা কাজ করছিল তাদের সংখ্যা খুব কম, মানে সাধারণত যে পরিমাণ ওয়ার্কার থাকার কথা ছিল তার মধ্যে মাত্র অর্ধেক শ্রমিক কাজ করছে। এই দৃশ্য দেখে থমাস খুবই বিরক্ত এবং রাগান্বিত হন। তিনি সাথে সাথেই কন্ট্রাক্টরকে ডাকেন এবং বকাবকি করতে থাকেন। তিনি ঠিকাদারকে বলেন, দেখুন, আমরা আপনাকে এই কাজের জন্য হায়ার করেছি কারণ আপনার ম্যান পাওয়ার অনেক বেশি। আমরা চেয়েছিলাম আমাদের কাজটা যেন তাড়াতাড়ি হয়, কিন্তু আপনি সব কি করছেন? তখন কন্ট্রাক্টর থমাসকে এমন কিছু বলেন যা বিশ্বাস করার মতো ছিল না। কন্ট্রাক্টর জানান এই সাইটে কাজ করার জন্য যে সমস্ত লোক এসেছিল তাদের মধ্যে অর্ধেক লোকই অসুস্থ হয়ে পড়েছে। প্রায় সবারই শরীর খারাপ, কারো কোনো শারীরিক সমস্যা দেখা দিয়েছে, আবার কারো অন্য কোনো সমস্যা হয়েছে, মানে কোনো না কোনোভাবে সবাই অসুস্থ। আশ্চর্যের বিষয় হলো এই সব কিছুই ঘটেছে ঠিক সেই সময় থেকে যখন তারা এই জমিতে কাজ করতে এসেছে। থমাসের পক্ষে এই কথাটা মেনে নেওয়া খুব কঠিন ছিল। তার কাছে তখন পর্যন্ত এটাই মনে হচ্ছিল যে কন্ট্রাক্টর শুধু শুধু অজুহাত দেখাচ্ছে। তিনি ঠিকাদারকে বুঝিয়ে বলেন, আগামীকাল যেন আপনাদের পুরো টিম আসে। এই কথাবার্তা হওয়ার পর থমাস সেখান থেকে বিদায় নিয়ে নিজের বাড়িতে চলে যান। দেখতে দেখতে রাত হয়ে যায়। তারা রাতের খাবার শেষ করেন এবং সবাই ঘুমিয়ে পড়েন। এরপর পরদিন সকালে থমাসের মাথায় তখনও আগের দিনের সেই চিন্তাগুলোই ঘুরপাক খাচ্ছিল। তিনি ভাবছিলেন আজও হয়তো কন্ট্রাক্টর তার পুরো টিম নিয়ে আসবে না, আজও হয়তো কিছু লোক অনুপস্থিত থাকবে। তাই তিনি ভাবলেন আজ সকালেই তিনি সাইটে চলে যাবেন। সেখানে গিয়ে তিনি দেখেন শ্রমিকরা কাজে চলে এসেছে, কিন্তু তিনি লক্ষ্য করেন যে শ্রমিকরা আজ এসেছে তারা সবাই একদম নতুন। মানে এতদিন ধরে তিনি যে লেবারদের দেখেছিলেন তাদের মধ্যে গুটি কয়েকজনই আজকে উপস্থিত, বাকিবাদ প্রায় সবাই নতুন, অপরিচিত। এই ব্যাপারটা তার কাছে খুব অদ্ভুত লাগে। এবার তিনি কন্ট্রাক্টরকে বকাবকি করলেন না, বরং শান্তভাবে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আগে যারা কাজ করছিল সেই পুরনো লেবাররা সব কোথায়? তাদের তো দেখছি না। উত্তরে কন্ট্রাক্টর এমন একটি কথা বলেন যা আগের দিনের কথার চেয়েও কয়েক গুণ বেশি ভয়ানক ছিল। কন্ট্রাক্টর বলেন, স্যার, গতকাল যারা কাজ করছিল তাদের মধ্যে অনেকের শরীর খারাপ হয়ে গেছে। তাদের স্বাস্থ্যের অবস্থা এতটাই খারাপ যে আজ তারা কাজে আসতে পারেনি। এই কথাটা মেনে নেওয়াটাও থমাসের জন্য কঠিন ছিল, কিন্তু এবার তিনি একটা বিষয় বুঝতে পারছিলেন, কন্ট্রাক্টর হয়তো মিথ্যে বলছে না। কারণ কন্ট্রাক্টর যদি চাইতো তবে সে পুরনো অসুস্থ লেবারদেরই জোর করে পাঠাতে পারত, কিন্তু সেটা করেনি। সে তাদের বদলে নতুন লোক পাঠিয়েছে। কোথাও না কোথাও একটা কোনো ঝামেলা আছে। থমাসের পরিকল্পনা ছিল তিনি সারাটা দিন সাইটে থাকবেন। তিনি নিজে দাঁড়িয়ে থেকে লেবারদের কাজ দেখবেন, তাদের কোনো সাহায্যের দরকার হলে তাও করবেন, আর যদি কাজে কোনো পরিবর্তন করার দরকার হয় তবে তিনি নিজের হিসেব মতো সেটা করিয়ে নেবেন। এইসব ভাবতে ভাবতে তিনি যখন তার জমির গেইটের কাছে দাঁড়িয়েছিলেন তখন দেখেন সেখানে কিছু আবর্জনা পড়ে আছে। আর থমাস এমন একজন মানুষ ছিলেন, তিনি যদি কোনো কাজ পড়ে থাকতে দেখতেন তবে অন্যের জন্য অপেক্ষা না করে নিজেই সেই কাজ করা শুরু করতেন। স্বভাববশতই তিনি আবর্জনা পরিষ্কার করতে শুরু করেন। আবর্জনার মধ্যে কিছু জিনিস ছিল যেগুলো দরকারি বা দামি, সেগুলো তিনি যত্ন করে তুলে রাখেন একপাশে, আর বাকি যে আবর্জনা ছিল সেগুলোকে একপাশে জড়ো করে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলেন। এই সব কাজ তিনি নিজ হাতেই করেন। এভাবে কাজ করতে করতে সন্ধ্যা নেমে আসে। লেবাররা কাজ শেষ করে চলে যায়। জমিতে ঢোকার মুখে একটা কাঠের গেট ছিল। এটা লাগানো হয়েছিল কারণ বুনো জানোয়ার যেন ভেতরে ঢুকতে না পারে বা কেউ অপ্রয়োজনে যেন ভেতরে ঢুকে না পড়ে। থমাস নিজের হাতে সেই গেটটি বন্ধ করেন। এরপর নিজের গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু ঠিক এই সময় থমাস নিজের শরীরে অদ্ভুত কিছু একটা পরিবর্তন লক্ষ্য করেন। পিটারের ভাষ্য মতে সেই মুহূর্তে থমাসের শারীরিক অবস্থা খুব অদ্ভুত হয়ে গিয়েছিল। তার কাছে মনে হচ্ছিল যেন হঠাৎ করেই তার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে। তার সারা শরীরে অন্য রকমের একটা ব্যথা হচ্ছিল, সেই সাথে অদ্ভুত অজানা ভয় তাকে গ্রাস করছিল, যেটা তিনি অনুভব করতে পারছিলেন অথচ
কোনো কারণ ছিল না, বিনা কারণেই এই ভয়টা তার হচ্ছিল। তার আশেপাশের পরিবেশ ভয়ের মতো ছিল না, সবকিছু আগের মতোই ছিল। পরিবেশও শান্ত ছিল। বাড়িতে পৌঁছানোর পরও সবকিছু স্বাভাবিকই ছিল। বাড়ির পরিবেশ প্রয়োজনের চেয়েও বেশি স্বাভাবিক ছিল, কিন্তু তবুও খুব অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছিল তার মনে হচ্ছিল অদ্ভুত কোনো একটা ভয় তাকে তাড়া করে বেড়াচ্ছে। তিনি তার আশেপাশে কারো উপস্থিতি অনুভব করতে পারছিলেন। দেখতে দেখতে রাত বাড়তে থাকে এবং তার শরীর আরো বেশি খারাপ হয়ে পড়ে। ব্যাপারটা এমন ছিল না যে তাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু শরীরটা এমন হয়ে যাচ্ছিল যেন একজন মানুষ ভেতর থেকে খুবই দুর্বল হয়ে পড়েছে। বিছানা থেকে ওঠার মতো কোনো শক্তি বা ইচ্ছা কোনোটাই ছিল না। একটা অদ্ভুত আলসেমি ভর করে এবং সারাক্ষণ একটা অজানা আতঙ্ক বা ভয় মনের মধ্যে বাসা বাঁধতে থাকে। এইসব লক্ষণ দেখার পর থমাস কোথাও না কোথাও সেগুলোকে কন্ট্রাক্টরের কথার সাথে মেলাতে শুরু করেন। তার মাথায় তখন সেই কথাগুলোই ঘুরছিল। এখন তিনি ভাবতে শুরু করলেন, তিনি তো মাত্র একদিন সেখানে কাজ করেছেন, একদিনে অতটা সময় ছিলেন ওইখানে, শরীর তাতেই খারাপ হয়ে যাচ্ছে। এসব ভাবতে ভাবতেই থমাসের মাথায় একটা বুদ্ধি খেলে। সোজা তিনি কন্ট্রাক্টরকে ফোন করেন। তিনি কন্ট্রাক্টরকে বলেন যে প্রধান রাজমিস্ত্রি যে আছে তার মোবাইল নাম্বারটা যেন তাকে দেয়া হয়। কন্ট্রাক্টর নিজে ওই সাইটে থাকতো না, সে বাইরেই থাকতো, মাঝে মাঝে কাজ দেখতে আসতো। তাই কন্ট্রাক্টর কোনো দেরি না করে মিস্ত্রির নাম্বারটা থমাসকে দিয়ে দেয়। কন্ট্রাক্টরের কাছে এটা কোনো বড় ব্যাপার ছিল না। থমাস আর এক মুহূর্ত দেরি না করে সেই মিস্ত্রিকে কল করে। আচ্ছা, তোমার সাথে সেদিন কি হয়েছিল? তোমার যখন জ্বর এসেছিল বা শরীর খারাপ হয়েছিল তখন ঠিক কেমন অনুভব করেছিলে? মিস্ত্রির উত্তর শুনে থমাস বিস্মিত হয়। ফোনের ওপাশ থেকে মিস্ত্রি যা বলল তা শুনে তার হুঁশ উড়ে যাওয়ার উপক্রম। রাজমিস্ত্রির সাথেও ঠিক একই ঘটনা ঘটেছিল। মিস্ত্রিও ঠিক একই রকম অদ্ভুত ভয় অনুভূত হচ্ছিল। শরীর খুব খারাপ লাগছিল, প্রচণ্ড দুর্বল। এই সব কটি লক্ষণ থমাস নিজের সাথে মিলাতে পারে। এবার থমাস নিশ্চিত হয়ে গেলেন যে মিস্ত্রিদের সাথে যা হচ্ছে তারও ঠিক তাই ঘটছে। নিশ্চয়ই এই জায়গার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। এসব ভাবতে ভাবতে থমাসের মাথায় একটা চিন্তা আসে। তিনি ভাবেন, হয়তো কাজ শুরু করার আগে তিনি যে রিচুয়াল করিয়েছিলেন সেটা ঠিকঠাক হয়নি, হয়তো রিচুয়ালে কোনো ত্রুটি ছিল, তাই সমস্যা হচ্ছে। এবং সেই কারণেই মিস্ত্রি, মজুর, এমনকি তিনি নিজেও অসুস্থ। এসব ভেবে আর কোনো দেরি না করে তিনি সেই পাদ্রীকে ফোন দেন, যার মাধ্যমে প্রথমবার রিচুয়াল করিয়েছিলেন। তিনি তার সাথে সবকিছু শেয়ার করেন। ফোনের ওপাশ থেকে পাদ্রী তাকে নিশ্চিত করেন এবং বলেন, দেখুন, আমরা যে রিচুয়াল করেছিলাম তাতে কোনো ভুল বা ত্রুটি ছিল না, কোনো কিছুই বাদ পড়েনি। আসলে এমন অনেক লোক আছে যারা কোনো রিচুয়াল পাঠ ছাড়াই কাজ শুরু করে, তবুও তাদের কাজ ঠিকঠাক চলে। আপনার কাজ তো মাত্র শুরু হয়েছে, আমার তরফ থেকে কোনো কমতি ছিল না। পাদ্রীর কথা শুনে থমাসের কাছে ব্যাপারটা আরো বেশি অদ্ভুত লাগে। রিচুয়াল পাঠ ঠিকঠাক, তারপরে কোনো সমস্যা হচ্ছে? এরপর তিনি একজন তান্ত্রিককে ফোন করেন। এই তান্ত্রিককে তিনি আগে থেকেই চিনতেন। তার ধারণা ছিল এই লোকটির তন্ত্রবিদ্যা জানা আছে। তিনি বিশ্বাস করতেন এই তান্ত্রিক মানুষের ওপর থেকে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক কাটাতে পারেন, ভূতপ্রেত ছাড়াতে পারেন। থমাস এই তান্ত্রিকের সাথে নিজের সাইটে যান। ওই তান্ত্রিক পুরো জায়গাটা ঘুরে দেখেন এবং নিজে থেকেই বলেন, আমি এই জায়গার শুদ্ধিকরণ করে দিয়েছি, এখন থেকে এই ধরনের ঘটনা এখানে ঘটবে না। এরপর মজুররা আবার কাজে ফিরে আসে এবং সবকিছু আগের মতো শুরু হয়। ওই তান্ত্রিক থমাসের কাছ থেকে বেশ মোটা অঙ্কের টাকাও নিয়ে যান। তিনি যাওয়ার সময় বলে যান তিনি সব দ্বিধা, দ্বন্দ্ব বা সমস্যা দূর করে দিয়েছেন। কিন্তু তারা তখনও জানতেন না যে আসলে তাদের কি করা উচিত ছিল। কোনো না কোনোভাবে কন্ট্রাক্টর কাজ চালিয়ে যাচ্ছিলেন, কারণ এতগুলো মানুষের একসাথে অসুস্থ হওয়া স্বাভাবিক হতে পারে না। কন্ট্রাক্টর তার লেবারদের অদল বদল করে কোনো রকমে দিন পার করছিলেন। এদিকে আরো ভয়ানক কিছু ঘটার তখনও বাকি ছিল। পিটার বলেন, এই সময়টায় যখন থমাস
কন্ট্রাক্টরের সাথে কথা বলতেন তখন তাদের মধ্যে প্রায়ই এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতো। এক পর্যায়ে কন্ট্রাক্টর আরও কিছু অদ্ভুত এবং ভয়ানক তথ্য দিতে শুরু করেন। স্যার, আপনার এই জমিটা সম্ভবত খুবই ভয়ানক। আমার মনে হয় আমার লেবাররা এখানে আর কাজ করতে পারবে না। আমরা হয়তো আর আসব না। থমাস জানতে চান, ব্যাপারটা কি? আপনারা এই জায়গায় আসতে চাইছেন না, কাজ করতে চাইছেন না, কি হয়েছে বলুন তো? উত্তরে কন্ট্রাক্টর তাকে কিছু ঘটনার কথা বলেন। তিনি জানান তার শ্রমিকরা কাজ করতে করতে হঠাৎ করেই অদ্ভুত আচরণ শুরু করে। কেউ কেউ মেয়েদের মতো বা মহিলার মতো আচরণ করে, কারো আচরণ ছোট বাচ্চাদের মতো, কেউ কেউ বুড়ো মানুষের মতো। আসলে কি হচ্ছে কেউ বুঝতে পারছে না। এই সব সমস্যার একটা সমাধান তো তাদের বের করতেই হবে, কিন্তু এর মধ্যে আরও একটা ব্যাপার ছিল যা খুবই অদ্ভুত। থমাস জানিয়েছিলেন এই সময় যখন শ্রমিকরা পজেসড অবস্থায় থাকত তখন তারা কথা বলার সময় প্রচুর উর্দু শব্দ ব্যবহার করত। তাদের কথা শুনে মনে হতো কোনো মুসলিম পরিবার থেকে তারা এসেছে, অথচ এমনটি হবার কথা নয়। থমাস তখন বুঝতে পারলেন কোনো সাধারণ তান্ত্রিক তাদের কোনো সাহায্য করতে পারবে না। এই চিন্তা থেকেই থমাস যেখানে জমি কিনেছিলেন সেখানে পিটারকে সাথে নিয়ে যান। তারা আশেপাশে দূর দূরান্তের যেসব পরিবার বাস করত তাদের সাথে কথা বলতে শুরু করেন। তারা জানতে চাইছিলেন আসলে এই জমিতে ঝামেলাটা কি। স্থানীয়দের সাথে কথা বলার পর পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়, যা ছিল খুবই মর্মান্তিক। কিছু লোক তাদের বলেছিল এই জমিটি আসলে অনেক বছর আগে, বিশেষ করে 1970 বা 80-র দশকে একটি কবরস্থান হিসেবে ব্যবহৃত হতো। সেই সময় সেখানে প্রচুর লাশ দাফন করা হতো, কিন্তু তারপর কোনো এক কারণে এই জমির ব্যবহার বন্ধ হয়ে যায়। কারণ সেখানকার অনেক মানুষ বিভিন্ন জায়গায় চলে যায়, কারো কারো মৃত্যু হয়। ফলে সেখানে আর কেউ ছিল না বলতে গেলে। কালের বিবর্তনে সেই পরিত্যক্ত কবরস্থানে জঙ্গল গজিয়ে ওঠে। এভাবে জমিটি পুরোপুরি ব্যবহারের অনুপযুক্ত হয়ে ওঠে। 1980 সালের পর থেকে 2009-10 সাল আস্তে আস্তে মানুষ এই পুরো ইতিহাস ভুলতে শুরু করে। অনেকের মাথায় ছিল না যে এখানে এক সময় একটা কবরস্থান ছিল। এই কারণেই থমাস যখন জমি কেনার আগে অনেক মানুষকে জিজ্ঞেস করেছিলেন তখন কারো মনেই এই বিষয়টা আসেনি, বা জমির মালিক এসব ব্যাপারে হয়তো কোনো কথা বলতে নিষেধ করেছিলেন। একজন বয়স্ক মানুষ ছিলেন যিনি সেই আমলের লোক, তিনি ওই এলাকাতেই ছিলেন। এই কারণেই একমাত্র তিনিই জানতেন আসল ঘটনা। নির্মাণ কাজের কারণে সেখানে যেসব অশরীরী বাস করত তাদের শান্তির ব্যাঘাত ঘটে। এই কারণেই তারা ক্ষুব্ধ হয়ে অনেক মজুরকে আক্রান্ত করে। থমাস মনে মনে তখনই পরিকল্পনা করে নিয়েছিলেন তিনি আর কনস্ট্রাকশনের কাজ কন্টিনিউ করবেন না, কারণ তখন তার মাথায় শুধু একটাই চিন্তা, যে সমস্ত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে তারা ঠিক হবে কিভাবে, কিভাবে সবকিছু আবার স্বাভাবিক হবে। যারা ওই সাইটে কাজ করা বন্ধ করে দিয়েছিল তারা কিছুদিন পর আপনা আপনি অসুস্থ হয়ে পড়ছে। হয়তো সেখানে এমন কিছু শক্তি বা সত্তা ছিল যাদের এই বিরক্তিকর অবস্থাটি পছন্দ হয়নি, আর এই কথাটা থমাস তো খুব ভালোভাবে বুঝে গিয়েছিলেন। এরপর তিনি আর বিন্দুমাত্র দেরি না করে সেই পুরনো মালিকের কাছে যান যার কাছ থেকে তিনি জমিটি কিনেছিলেন। সেই মালিকের কাছে এই জমির অতীত সম্পর্কে কোনো ধারণাই ছিল না। থমাস বুঝতে পেরেছিলেন তার যা লোকসান হওয়ার হয়ে গেছে, কিন্তু এখন বুদ্ধিমানের কাজ হবে এটাই যে ভবিষ্যতে যেন এই জমিতে আর কোনো কনস্ট্রাকশন বা নির্মাণের কাজ শুরু না হয়। এরপর তিনি সেই কনস্ট্রাকশনের কাজ পুরোপুরি বন্ধ করে দেন। সেখানে আর কোনো কিছু কখনোই করার চিন্তা করেননি। কাজ করার সময় যে সমস্ত লোক পজেসড হয়েছিল তারাও পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। থমাস নিজেও পুরোপুরি সুস্থ হন। প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন লিলির ভাই। আপনারা অনেকেই লিলিকে চিনবেন। লিলি ভারতের একটি মেডিকেল কলেজে পড়াশোনার জন্য গিয়েছিল। তার হোস্টেলের ঘটনা আমি শেয়ার করেছিলাম। আমি সিফাত আলম আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই বলেই সিফাত আলম তার ঘটনা শেষ করেছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।
আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল? কথা না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। আমি চাঁদপুর জেলার কচুয়া থানার কোনো একটা গ্রাম থেকে বলছি। আমার নাম রাউফা। আজ আমি আমার ফ্যামিলির সাথে ঘটা ভয়ঙ্কর ঘটনা শেয়ার করব। আজ থেকে 1 বছর আগে এই ঘটনার সূত্রপাত হয়। কোনো এক অজানা ভুলের কারণে আমার হাজবেন্ডের ছোট বোন তামান্নার দেহে এক জিন ভর করে। অনেক হুজুর কবিরাজের চিকিৎসা নিয়েও লাভ হয়নি। মাঝে মাঝে ওর দেহে জিন এসে ঘরে রাখা সব খাবার খেয়ে চলে যেত। সে সব সময় অস্বাভাবিক আচরণ করত, হাসত। কখনো তাকে গাছের ডালে পা ঝুলিয়ে বসে থাকতে দেখা যেত, আবার কখনো পুকুর পাড়ে একা একা কথা বলতে দেখা যেত। প্রায় কয়েক মাস ধরে অদ্ভুত অদ্ভুত ঘটনা আমাদের বাড়িতে ঘটছিল। একদিন আমার শ্বশুর আর হাজব্যান্ড বাজার থেকে ফিরছিলেন। তখন ছিল শীতকাল, রাস্তাঘাট একদম শুকনো। তারা দেখলেন রাস্তায় বিভিন্ন জায়গায় গর্তের মতো পানির মধ্যে কই মাছ লাফাচ্ছে। দুজনেই বেশ অবাক, ওভাবে রাস্তায় মাছ এলো কিভাবে? মাছগুলো দেখে দুজনের একটু লোভ হলো। মাছগুলো আমরা না নিলে হয়তো অন্য কেউ নিয়ে যাবে, এই ভাবনা থেকেই তারা মাছ কুড়াতে লাগলো। প্রায় 15-16টা মাছ পেল। তারা মাছ নিয়ে যখন বাড়ি ফিরল, মা বলল, তোমরা মাছ পেলে কোথায়? তখন তারা রাস্তার কথাটা মাকে জানালো। মা বলল, এই মাছ কেন এনেছো? এগুলো সব জিনের কারসাজি। ওরা লোভ দেখিয়ে রাস্তায় মাছ ফেলে রেখেছে। তোমরা কিছু চিন্তা না করে মাছগুলো নিয়ে এলে? না, এটা কিন্তু ঠিক হয়নি। আব্বু অভয় দিয়ে বলল, আরে কিছু হবে না, তুমি শুধু শুধু চিন্তা করছো। শোনো, মাছগুলো রান্না করো বলে মাছগুলো একটা ছোট বালতিতে কিছু পানির মধ্যে রাখে। মাছগুলো ভাসতে থাকে। মাগরিবের আজানের পর যখন অন্ধকার হলো, হঠাৎ মাছগুলো বেশ জোরে লাফাতে শুরু করে। পানির ভেতরে খুব শব্দ হচ্ছিল, যেন তুফান হচ্ছে। এদিকে রান্নাঘরে যেন ঘূর্ণিঝড় হচ্ছে। সবাই ভয় পেয়ে যায়। রান্নাঘরেও তো যাওয়া যাবে না। তখন এক হুজুরকে কল করা হয়। উনি বললেন, তোমরা আপাতত রান্নাঘরে যেও না, আমি কালকে ভোরে আসব, ততক্ষণ অপেক্ষা করো। আমরা সেদিন রাতের খাবার না খেয়ে শুয়ে পড়ি। হঠাৎ তামান্নার দেহটা ঝাঁকুনি দিয়ে উঠল। মা তামান্নার পাশেই শুয়েছিলেন। উনি ঘুম থেকে উঠে দেখলেন তামান্না বড় বড় চোখ করে তাকিয়ে আছে ছাদের দিকে। মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এখনো ঘুমোসনি? উত্তরে তামান্না বলল, কিভাবে ঘুমাবো, ওরা তো ঘুমাতে দিচ্ছে না। তামান্না বলল, রান্নাঘরে আমার ভাইয়েরা বন্দি আছে, তারা চিৎকার করছে, তাদের চেঁচামেচিতে ঘুমাতে পারছি না। তোমরা কেন ওদেরকে ধরে নিয়ে এসে ওই বালতিতে রেখেছ বলতো? হুজুরের কথায় তোমরা রান্নাঘরের দরজায় পানি পড়া ছিটিয়ে দিয়েছ, ওরা বেরোতে পারছে না। মা বলল, মাছগুলো কি তাহলে আসলে জিন? তামান্না বলল, হ্যাঁ, তোমার স্বামী আর ছেলেকে লোভ দেখানোর জন্য ওগুলো রাস্তায় ফেলে রাখা হয়েছিল। হুজুর নিষেধ করেছিল আমরা যেন কাল ভোর পর্যন্ত অপেক্ষা করি। কর্কশ কণ্ঠে তামান্না হঠাৎ বলল, ছেড়ে দিবি কিনা বল। মা বলল, যা ইচ্ছে কর, ওদের মুক্তি নেই। তামান্না বলল, তাহলে তৈরি হও। মাঝরাতে হঠাৎ একটা অদ্ভুত রকমের বড় সাইজের পোকা এসে মায়ের পায়ে কামড় দিল। সঙ্গে সঙ্গে মায়ের পা ফুলে গেল। খুব যন্ত্রণা হচ্ছে পায়ে। তারপরও মা নীরবে ছটফট করতে লাগলো। বাকিদের বুঝতে দিল না।
তারা বেঘরে ঘুমাচ্ছে। আমার শ্বশুর আলাদা ঘরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ উনি স্বপ্নে দেখলেন কে যেন ওর গলা টিপে ধরেছে। দম বন্ধ হয়ে আসছে ওনার। তখন উনি দোয়া দুরুদ পড়তে শুরু করলেন। একই সাথে সেই জিনিসটার দিকে তিনি পা ছুটলেন। সঙ্গে সঙ্গে জিনিসটা দরজায় ধাক্কা খেয়ে পড়ে গেল। সেটা কি দেখা গেল না। তিনি ঘুম থেকে উঠে মা আর তামান্নার পাশে গিয়ে শুয়ে পড়লেন। 9টার পরেই সবাই ঘুমোতে গিয়েছিল। তখন থেকে অদ্ভুত সব ঘটনা ঘটছে। রাত 2টা বাজে আমার হাজবেন্ড ঘুমের মধ্যে বিড়বিড় করতে শুরু করলো। ওর গোঙানিতে আমার ঘুম ভেঙে গেল। ভাবলাম হয়তো ঘুমের মাঝে আবোল তাবোল বকছে। হঠাৎ চিৎকার দিয়ে কেঁদে উঠল। মুখে কোনো শব্দ নেই, শুধু চিৎকার। সে বাইরে যাওয়ার চেষ্টা করছিল। আমি ধরতে গেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তখন মা উঠে আমার হাজবেন্ডকে ধরে ফেলে এবং তার হুঁশ ফেরে। ততক্ষণে বাড়ির সবাই উঠে গেছে। সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে। সে বলল একটা কালো অবয়ব তার পাশে এসে গুনগুন করে গান গাচ্ছিল। সবাই বুঝলো কেন আমাকে ধাক্কা দেয়া হয়েছিল। হয়তো জিনটা তার সামনে এসে দাঁড়িয়েছিল। এই অবস্থায় আমার শ্বশুর ছেলেকে উদ্দেশ্য করে বলল, খুবই বিপদ। যদি জিন ভেবে বৌমার কোনো ক্ষতি করিস তাহলে কি হবে। ছেলের সাথে আমাকে থাকতে মানা করা হলো সেদিন। তখন রাত 3টা। আমার ঘুম কিছুতেই আসছিল না। একটু ওয়াশরুমে যাব ভাবছিলাম। ঠিক তখনই হাজবেন্ডকে ওয়াশরুমের দিকে যেতে দেখলাম। ওকে ডাক দিয়ে বললাম, দাঁড়াও, আমি যাব। ওয়াশরুমে গেলাম। তারপর আসার সময় কোনো একটা ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলো। তারপর একসময় সে আমাকে একটা চড় মেরে বসলো। আমি কান্না করতে করতে সোফায় গিয়ে বসে পড়লাম। একসময় চোখটা বুজে আসছিল। ঠিক তখন কি যেন আমার হাত ধরলো। সে আমাকে তার সাথে যেতে বলল। আমার তখন হুঁশ ছিল না। আমি যেতে লাগলাম। দরজা খুলে আস্তে আস্তে বের হয়ে গেলাম। পাশে কবরস্থানের সামনে একটা বড় তাল গাছ ছিল। যে আমাকে ডাকছিল সেই ছেলেটা তাল গাছের দিকে যাচ্ছিল। হঠাৎ আমি প্রশ্ন করলাম, আমরা কোথায় যাচ্ছি? তখন ছেলেটা পেছনে ফিরে তাকালো। তার চেহারা দেখে আমি ভয়ে শিউরে উঠলাম। আমি চিৎকার দিয়ে বলতে লাগলাম, আমার হাত ছাড়ো, ছাড়ো বলছি। সবাই বারান্দায় এসে দেখলো আমি দরজার দিকে চেয়ে চিৎকার করছি। তখন ওরা আমাকে ঝাঁকুনি দিলে আমার হুঁশ ফিরে আসে। দেখি সেই ছেলেটা নেই। সবার প্রশ্নে আমি আমার নিজের মধ্যে ফিরে এলাম। আমরা সময় দেখলাম ফজরের আজানের আরো 2 ঘন্টা বাকি। এই 2 ঘন্টায় আরো কি জানি হয়। তাই আমাদের মনে হলো মাছগুলোকে ছেড়ে দেয়া দরকার। আমরা তাই করলাম। ফজরের আজান দিল। হুজুর নামাজ পড়ে আমাদের বাড়ি এলেন। মাছগুলোর কথা জিজ্ঞেস করলে আমরা সব খুলে বললাম। কবিরাজ রেগে গিয়ে বললেন, এই কাজটা তো ভালো হয়নি। মাছগুলো থাকলে তো আমি এইগুলো দিয়ে ওই বদজিনগুলোর সামনে শর্ত রাখতে পারতাম। এখন তো সেই পথটাও বন্ধ। মা বললেন, ভাই আর কোনো রাস্তা নেই? হুজুর বললেন, ওদের তো কিছু করতে পারবো না, তবে একটা পথ আছে। আমি তোমাদের বাড়ির সীমানা, তোমাদের ভিটে বাড়ি সব বন্ধ করে দিতে পারি। এতে কোনো জিন আসতে পারবে না। মা বললেন, তবে তাই হোক। সেই দিন হুজুর সারাদিন আমাদের বাড়ির উঠোনের চারদিক ঘোরাঘুরি করলেন। মসজিদের 4 জন হাফিজ মাওলানা এনে ভিটে বন্ধ করলেন। হুজুর চলে যাওয়ার আগে বারণ করে গেলেন, তামান্না যেন বাড়ির ত্রিসীমানার বাইরে না যায়। গেলে জিন আসার সম্ভাবনা আছে। ওই দিন থেকে তামান্না সবার কথা মতো চলত। তারপরও এই সমস্যার সমাধান এখনো হয়নি। সব মেনে চলার পরেও মাঝে মাঝেই তামান্নার শরীরে জিনেরা ভর করে। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে তিনি তার ঘটনা শেষ করেছেন। আপনাকে ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর 2য় পর্ব। কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল? কথা না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। রবিবার এই সুন্দর সময়টা কাটলো ভূত.com এর সাথে। অনেকেই হয়তো শুনছিলেন আমাদের। এবার রবিবারে আসলে খুব বেশি যে আমাদের সবাই শোনেন সেরকম না, কিন্তু আমরা তারপরে এই শোটা করি কারণ পৃথিবীর বিভিন্ন জায়গায় এই দিনটা ছুটির দিন এবং হয়তো আজকে কেউ হয়তো এখন না শুনলেও রাতের বেলায় শুনে নেবেন, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, যারা আমাদের শুনলেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন লাবণ্য, রাজশাহী থেকে শুনছেন তিনি আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন মুস্তাইন রহমান, টাঙ্গাইল মধুপুর থেকে শুনছেন। নাজমুল মোল্লা আমাদের সাথে আছেন ফরিদপুর থেকে। তামিম আছেন খুলনা থেকে। ইরফাত হাসান আছেন নরসিংদী থেকে। দিনাজপুর থেকে আছেন ইমন, খুব সুন্দর জায়গা দিনাজপুর। আমাদের সঙ্গে আছেন নাহার সাথী পাকশি থেকে। জামালপুর থেকে আদনান আছেন। কুষ্টিয়া থেকে আছেন প্রান্ত। আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি নরসিংদী থেকে মাহিদ খন্দকার। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাইফ বগুড়া থেকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও উত্তরা 1 নম্বর সেক্টর থেকে রানা। আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি আচ্ছা ইমনেরটা আমি পড়েছি। আমাদের সঙ্গে আছেন তাসিন মুন্সিগঞ্জ থেকে। ফরিদপুর থেকে নাজমুল আছেন আমাদের সঙ্গে। আর এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে দীপ্তজিৎ দাস নরসিংদী থেকে আছেন আমাদের সঙ্গে। আছেন খুলনা থেকে, নামটা পড়তে পারলাম না, শরীয়তপুর থেকে ফাহিম জাহাজি আছেন। ঢাকা 13 থেকে আছেন হৃদয়। ঈশ্বরদী থেকে আছেন মাইনুল। জুবাইর আছেন সিঙ্গাপুর থেকে। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত ছিলেন, আমাদের ঘটনা শুনলেন, আমাদের সাথে অংশগ্রহণ করলেন। এবং আপনারা সবাই জানেন এটা ফেব্রুয়ারি মাস, অমর 21-এর মাস, এবং আমরা ভাষা শহীদদের প্রতি আরও একবার শ্রদ্ধা জানাতে চাই যাবার আগে। আর সেই সাথে যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হচ্ছেন, ইউটিউব সাবস্ক্রাইব করছেন বা কিছুই করছেন না, শুধুমাত্র শুনছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই জার্নিতে সঙ্গে থাকার জন্য, আমাদের এই জার্নিতে পাশে থাকার জন্য, আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য। আবারও কথা হবে আগামী মঙ্গলবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আপনারা রেগুলার আমরা কিন্তু ইউটিউব এবং ফেসবুকে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসছি, সুতরাং সাথে থাকুন। আর যদি ভুলে যাওয়ার কোনো পসিবিলিটি থাকে, তাহলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করেননি তাদেরকে বলবো যে এই কাজটা করে ফেলুন, তাহলে আপনার কাছে এমনিতেই সমস্ত নোটিফিকেশান চলে যাবে। অনেকেই শোনেন কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইব করেন না, কেন সেটা আমি জানি না। হয়তো আমাদের আরও ভালো করতে হবে, এটা তারই লক্ষণ। আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।